নমস্কার, নিউজ নাও এর প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছে এই মুহূর্তের সংবাদে। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে রবিবার নিজের সরকারি আবাসনে বোনেদের কাছ থেকে ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন বোনেদের মঙ্গল কামনা করে উপহারও দিলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা এবং বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ভাই ফোঁটা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে রাজ্যে সিবিএসইর উপ আঞ্চলিক কার্যালয়ে কাজ শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল এবং 93টি অন্যান্য স্কুল রয়েছে সিবিএসইর অধীনে। আগামী 2025-26 শিক্ষাবর্ষ থেকে রাজ্যে কাজ শুরু করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর উপ আঞ্চলিক কার্যালয়। নিজের সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয় এবং অন্যান্য সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের ছাত্রছাত্রীদের জন্য বহুমাত্রিক প্রশাসনিক সহায়তা, শিক্ষা সামগ্রিক সহজলভ্যতা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করবে এই উপ আঞ্চলিক কার্যালয়। রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল এবং 93টি অন্যান্য সরকারি এবং বেসরকারি বিদ্যালয় রয়েছে সিবিএসইর অধীনে। এই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের এখন আর বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বহিরাজ্যে ছুটতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের শিক্ষা ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার এই অফিসের জন্য একটি স্থায়ী জায়গা বরাদ্দ করবে। তাই প্রাথমিকভাবে আমতলী রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নির্দিষ্ট একটি ভবনে অস্থায়ীভাবে সিবিএসইর এই উপ আঞ্চলিক কেন্দ্র কাজ শুরু করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নতুন উপ আঞ্চলিক কার্যালয় সিবিএসইর অনুমোদিত বিদ্যালয়গুলিতে ভর্তি সহায়তা, বিষয় সংশোধন, অনুপস্থিতি মকুব, ছাত্রছাত্রীদের রেকর্ড আপডেট, পরীক্ষার কেন্দ্র সমন্বয়, মার্কশিট সংশোধন, অভিযোগ সমাধান এবং শিক্ষক প্রশিক্ষণ সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ছাত্রছাত্রীদের মনোনয়ন বিষয়ক কার্যক্রমকে সহজতর ও সুসংহত করার জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর ও অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে সিবিএসইর এই উপ আঞ্চলিক কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। থানা পর্যায়ে আবারও একপ্রস্ত রদবদল করল রাজ্য আরক্ষা প্রশাসন। এবার থানা পর্যায়ে বদলি হলেন 19 জন আধিকারিক। থানা পর্যায়ে রদবদলের নির্দেশ জারি করল রাজ্য আরক্ষা প্রশাসন। রাজ্যের বিভিন্ন থানার 19 জন আধিকারিককে বদলি করল রাজ্য আরক্ষা প্রশাসন। আমতলী পূর্ব মহিলা থানা, বটতলা ফাঁড়ি, মহারাজগঞ্জ ফাঁড়ি সহ বিভিন্ন থানায় রদবদল করা হয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। রাজ্য আরক্ষা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে শ্রীকান্ত চক্রবর্তীকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার অফিস থেকে বদলি করা হয়েছে ঊনকোটি জেলার পুলিশ সুপার অফিসে। পূর্ব আগরতলা মহিলা থানার দায়িত্ব পেলেন শকুন্তলা দেববর্মা এবং বটতলা ফাঁড়ি এবং মহারাজগঞ্জ ফাঁড়ির দায়িত্ব পেলেন যথাক্রমে শুভজিৎ দেব ও কৃষ্ণধন দেবনাথ। রানীরবাজার থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে শশাঙ্ক দাসকে। অন্যদিকে হিমাদ্রি সরকারকে ধর্মনগর থানা থেকে বদলি করা হয়েছে আমতলী থানায়। এক্ষেত্রে স্মৃতিকান্ত বর্ধনকে আমতলী থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মনগর থানার ওসির দায়িত্ব। অন্যদিকে আমবাসা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গুরুপত দেবনাথকে বদলি করে এই থানার দায়িত্ব দেওয়া হলো নন্দন দাসকে। এদিকে সঞ্জীব লস্করকে শান্তিরবাজার থানা থেকে বদলি করে তার জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ শর্মাকে। অন্যদিকে শঙ্কর সাহার জায়গাতে কুমারঘাট থানার নতুন দায়িত্ব পেলেন সঞ্জয় দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করা হবে বলে উচ্চ আদালতে হলফনামা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এখনো পর্যন্ত যেখানে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারেনি রাজ্য সরকার, সেখানে ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন কি ভাবে হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে হাইকোর্টে হলফনামা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে মামলা হয়েছিল ত্রিপুরা উচ্চ আদালতে।
ভিলেজ কমিটি নির্বাচন কেন বিলম্ব হচ্ছে এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কৈফিয়ত তলব করে ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বর মাসের মধ্যে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে উচ্চ আদালতে হলফনামা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্য সরকারের সম্মতি চেয়ে ফাইল পাঠানো হয় উপজাতি কল্যাণ দপ্তরে। এরপর রাজ্য নির্বাচন কমিশন বেশ কয়েকবার উপজাতি কল্যাণ দপ্তরে চিঠি পাঠায় ভিলেজ কমিটি নির্বাচনের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত দিয়েছে তা জানতে। কারণ সরকার সিদ্ধান্ত জানানোর পর রাজ্য নির্বাচন কমিশনকে ভোট গ্রহণ করবে এর আগে সম্পন্ন করতে হবে বেশ কিছু প্রক্রিয়া। সেগুলির মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, দাবি আপত্তি গ্রহণ, তারপর নিষ্পত্তি এবং ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা। অনুরূপভাবে রয়েছে ভোটের তালিকা খসড়া প্রকাশ, তার উপর দাবি ও আপত্তি গ্রহণ এবং দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তাছাড়া নির্বাচনের ক্ষেত্রগুলি সংরক্ষিত ও অসংরক্ষিত আসনগুলির জন্য নিয়ম মাফিক একটি বিজ্ঞপ্তিও জারি করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হলে কম করে হলেও 2 মাস সময় দরকার বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহেও যদি রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনের সম্মতিও দেয় তাহলেও ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই ভিলেজ কমিটি নির্বাচন সম্ভব নয় বলে নিউজ নাওকে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্র। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সূত্রটি। উল্লেখ করা যেতে পারে রাজ্য বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ইতিমধ্যে অতিক্রম হয়ে গেছে 6 বছরের বেশি সময়। এই সময়ের মধ্যে বিধানসভা, লোকসভা, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত, পুর পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এডিসি এলাকায় ভিলেজ কাউন্সিল ভোট কেন হচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্বাচন না হবার কারণে স্বাভাবিকভাবে ভিলেজ এলাকায় অনেকটাই স্তব্ধ হয়ে পড়েছে প্রশাসনিক কাজকর্ম। অথচ রাজ্য এবং ত্রিপুরা উপজাতির স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যেখানে ক্ষমতায় রয়েছে যথাক্রমে বিজেপি এবং তার সহযোগী ত্রিপুরা মাথা পার্টি, সেখানে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কেন চুপ করে আছে উভয় দল তা নিয়েও উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে পরবর্তী সংবাদে। মুম্বাইয়ে দুর্ঘটনায় মৃত পিনাকি দেকে স্মরণ করল এনআইটি আগরতলা এলামনি। রবিবার উমাকান্ত স্কুলের সামনে প্রদীপ জ্বালিয়ে পিনাকি দেকে স্মরণ করল তার এনআইটি সতীর্থরা। একই সাথে হলো নীরব প্রতিবাদ। দুর্ঘটনায় মৃত পিনাকি দের অকাল মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি করেন এনআইটি আগরতলা এলামনি। স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে মুম্বাইয়ে HN রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের বাইরে গত 24 অক্টোবর নাবালক বাইক চালকের নিয়ন্ত্রণহীন গতির শিকার হয়েছিলেন এনআইটি আগরতলার 1986 ব্যাচের ছাত্র পিনাকি দে। হাসপাতালের গেটের বাইরে অপেক্ষমান থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন গতির বাইকের ধাক্কায় ছিটকে পড়েন ত্রিপুরার পিনাকি দে এবং সঙ্গে সঙ্গে প্রচুর রক্তক্ষরণ হয় তার মাথায়। পরবর্তী সময়ে চিকিৎসারত অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় তার। আমাদের যে আমাদের বোম্বে অ্যালামনির ভাইস প্রেসিডেন্ট ছিল এবং খুব সক্রিয় কর্মী। গত বছরও আগরতলা আমাদের গ্লোবাল অ্যালামনিতে জানুয়ারির 12, 13, 14 তারিখ ও আগরতলা এসে গেছে। প্রত্যেক বছর অ্যালামনিতে এখানে আছে। আমাদের অ্যালামনির সঙ্গে এনআইটির ফ্রেটার্নিটির সঙ্গে ওর খুব রিলেশন ছিল ভালো এবং আমরা চাই আমরা অনারেবল CM-এর আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি কমিশনার অফ পুলিশ মহারাষ্ট্র। সেই মেমোরেন্ডামের কপি আমরা অনারেবল CM-এর কাছে দিয়েছি। ওনার তরফ থেকে যাতে একটা কিছু রিকোয়েস্ট পাঠানো হয় দোষীরা যাতে বিচার পায়। আমরা একটা কপি আমরা দেখা করেছি ডিজি পুলিশ অনুরাগ ধানকর স্যারের সাথে। উনি সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন নিয়েছেন। আমরা চাই সারা ভারতবর্ষ সহ আমাদের রাজ্যেও এভাবে র্যাকলেস ড্রাইভিং যেভাবে বাড়ছে এতে প্রাণহানি হচ্ছে, এক একটা ফ্যামিলির সর্বনাশ হয়ে যাচ্ছে। এই ধরনের জুভেনাল ইনসিডেন্ট অফেন্ডারই হোক বা যে ধরনের অফেন্ডার হোক, এই র্যাকলেস ড্রাইভিং বন্ধ করতে এবং ল যাতে আরও বেশি স্ট্রিক্ট ভিজিলেন্স রাখে, এই জন্যই আজকে আমাদের এই জমায়েত। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। রাজ্যে সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন কৃষকরা। সাম্প্রতিক বন্যায় অমরপুর, উদয়পুর, সোনামুড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাব্রুম মহকুমার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। সার্বিকভাবে রাজ্যের 2.5 লক্ষ কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সারা ভারত কৃষক সভা। এত বড় বিপর্যয়ের পরেও রাজ্যের সাম্প্রতিক বন্যার জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেনি রাজ্য সরকার বলে জানিয়েছে সারা ভারত কৃষক সভা। উপরন্তু কৃষকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হলেও এক্ষেত্রে দেওয়া হয়েছে মাত্র 1000 টাকা করে, যা সিন্ধুতে বিন্দুর সমান বলেই মন্তব্য করে সারা ভারত কৃষক সভা। এটাকে একেবারে ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ডিক্লেয়ার করা, কিন্তু দেখা গেল আমরা মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি দিয়েছি, এটা করেনি এখন পর্যন্ত। কি কারণে করেনি? আমাদের যেটা মনে হয়েছে, ন্যাশনাল ডিজাস্টার যদি ডিক্লেয়ার করে স্টেট, কেন্দ্রীয় সরকার এর সাহায্য দিতে বাধ্য, এরকম একটা আইন আছে, ডিজাস্টার প্রোটেকশনের আইন যে আছে আর কি, তাতে বলে সেই জায়গায় দাঁড়িয়ে দেয়নি। এটা টিম এসছিল, টিম টাকা কি দিয়েছে এখন পর্যন্ত আমাদের জানা নেই। যে টাকা দিয়েছে এটা আমরা যতদূর জানি প্রতি বছর এই টাকাটা আসে, বন্যা কিংবা বাড়তি দুর্যোগ না হলেও আসে, এটা ম্যানেজমেন্টের জন্য আসে এটা আর কি। এর বাইরে এখন পর্যন্ত টাকা যে আসেনি, এটা প্রকারান্তরে কালকে কৃষিমন্ত্রী আমাদের কাছে স্বীকার করেছেন। আমরা বললাম যে আপনি যেখানে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে কৃষকের, আপনারা দিচ্ছেন 1000 টাকা, এটা তো সিন্ধুতে বিন্দুর চেয়েও খারাপ হয়ে গেছে। এবং এটার হয়েছে, তারপরে হয়েছে এই টাকাটা সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা পায় না। সোমবার থেকে শুরু হচ্ছে জম্মু কাশ্মীর বিধানসভার অধিবেশনের আগে নির্বাচন করা হবে স্পিকার। উল্লেখ করা যেতে পারে 10 বছর পর জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন। সোমবার থেকে শুরু হচ্ছে জম্মু কাশ্মীর বিধানসভার অধিবেশনের আগে রবিবার মিত্রদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এদের মধ্যে ছিলেন কংগ্রেস, সিপিআইএম, আম আদমি পার্টি এবং নির্দল বিধায়করা। 10 বছর পর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর অনুষ্ঠিতব্য বিধানসভা অধিবেশনে ন্যাশনাল কনফারেন্সের সিনিয়র বিধায়ক আব্দুল রহিম রাথরকে স্পিকার করা যেতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে। সোমবার সকাল 10:30টার আগে অধিবেশনের আগে স্পিকার নির্বাচন করা হবে। এরপর বিধানসভায় ভাষণ রাখবেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। আব্দুল্লাহ সরকার বিজেপিকে ডেপুটি স্পিকার পদ দিতে পারে বলে প্রকাশ করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যদিও এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য বিজেপিকে সরকারের তরফে দেওয়া হয়নি। রবিবার বিজেপি বিধায়কদের বৈঠকে সুনীল শর্মাকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়। বিধানসভায় বিরোধী দলের নেতা হবেন তিনি। জম্মু কাশ্মীরের 4টি রাজ্যসভার আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে শীঘ্রই। এরই মধ্যে এই নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। নির্বাচনে জয়ী আসন অনুসারে 2টি রাজ্যসভা আসনে এনসি কংগ্রেস জোট এবং একটিতে জয়ী হতে পারে বিজেপি। এক্ষেত্রে ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছিলেন ফারুক আবদুল্লাহ। বাকি একটি আসনে নির্বাচন হতে পারে। নির্বাচনে এই আসনটিকে পাবেন তা সে সময়ের রাজনৈতিক সমীকরণে নির্ধারণ করবে। 2015 সালেও ঠিক একই অবস্থা ছিল। তৎকালীন ক্ষমতাসীন পিডিপি, বিজেপি একটি করে আসন পেয়েছিল। এনসি তখন তৎকালীন কংগ্রেস প্রার্থী, যিনি বর্তমানে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির নেতা গোলাম নবী আজাদকে সমর্থন করেছিল। নির্বাচনের পর চতুর্থ আসনটি আসে পিডিপি বিজেপির জোটের খাতায়। সোমবার থেকে শুরু হওয়া 5 দিনের বিধানসভা অধিবেশনে জম্মু কাশ্মীরের জন্য ভবিষ্যৎ আইন প্রণয়নের পাশাপাশি প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করার উপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়েছে সরকার পক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টায় আহত মহিলা। ঘটনা তেলিয়ামুড়া স্টেশনে মহিলার নাম
তেলিয়ামুড়া রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন সঙ্গীতা দেব নামে এক মহিলা। তার বাড়ি খোয়াই বলে জানা গিয়েছে। মহিলা বর্তমানে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, কুমারঘাট রেল স্টেশন থেকে আনন্দ বিহার এক্সপ্রেস রেলে করে তেলিয়ামুড়া আসার পথে তেলিয়ামুড়া রেল স্টেশনে ট্রেনটি না থামায় ট্রেন থেকে ঝাঁপ দেয় এই মহিলা। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ছুটে আসেন এবং আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। একজন লোক ট্রেনকে ফাল দিছে, গেলাম একজন ভদ্রমহিলা পড়ে রয়েছে। জানলাম যে তাই কুমারঘাট থেকে তেলিয়ামুড়া আইব, কয় যাইব কয় বাড়ি। তার ওরা করে ট্রেনটা মনে থামছে না, স্লো করছে, এখানে ডাম মারছে নামানোর। কি ট্রেন আছে এটা? ট্রেনটা আমসপুর বিহার মনে হয়, তেমন বাইরের আনন্দ বিহার। টেস্ট সিরিজে ভারতের মাটিতে ভারতকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড। 1933 সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলো ভারত। প্রেক্ষিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারালো ভারত। ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা রীতিমতো যুদ্ধ জয়ের মতো। তার উপর হোয়াইট ওয়াশ, তা যেন কল্পনার বাইরে। আর সেটাই করে দেখালো নিউজিল্যান্ড। 3 ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড জিতে নিল 3-0-তে। 1933 সালের পর ঘরের মাটিতে এই প্রথমবার টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয়ভাবে হারল ভারত। 3 ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার 25 রানে জিতেছে নিউজিল্যান্ড। 147 রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে 121 রানে অল আউট করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তাদের 235 রানের পর ভারত 263 রান করে। 147 রানের লক্ষ্য তারা করতে নেমে দ্রুত 5 উইকেট হারিয়ে ফেলার পর ঋষভ পন্থ ভারতকে লড়াইয়ে রাখেন রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে। কিন্তু 57 বলে 64 রান করে তিনি ফিরে যাবার পর কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন ওয়াশিংটন শিবসুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন আউট হতে ভারতের শেষ দুটো উইকেটের পতন ঘটে 1 ওভারের মধ্যেই। আকাশদীপ প্রথম বলে আউট হবার পরেই সুন্দর মেরে খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে ফিরে যান ফিলিপসের বলে। মোহাম্মদ সিরাজ কোনো রান না করে নট আউট থাকেন। প্রথম ইনিংসে 5 উইকেট পাওয়া প্যাটেলে ইনিংসে নিয়েছেন 6 উইকেট। গ্লেন ফিলিপসের শিকার হন ভারতের 3 ব্যাটসম্যান। উল্লেখ করা যেতে পারে, বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে 8 উইকেটে জয়ের পর পুনেতে 113 রানে জিতেছিল নিউজিল্যান্ড। এদিকে টম লেথমের নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরে ভারত 2023-24 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ স্থান হারিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই শোচনীয় পরাজয়ের কারণে টেবিলের শীর্ষে চলে এসেছে অস্ট্রেলিয়া। 3 বার হারের সৌজন্যে 58.33 পয়েন্ট শতাংশ নিয়ে পয়েন্ট টেবিলে ভারত দ্বিতীয় স্থানে নেমে গেছে। এরপরেই ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা। এক্ষেত্রে চূড়ান্ত স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। এরপরেই রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।